এই যে ভিডিওটা দেখার সময় আপনি মনে করবেন যে দেখব কি দেখব না। এটা তো পাগলের প্রলাপও হতে পারে, না বাজে হতে পারে, এরকম মনে হতে পারে। তার মানে আসলে যেটা আপনার মনে হচ্ছে সেটা কতখানি ঠিক এটা একটা জটিল বিষয়। যে সবকিছুতেই আমাদের মনে হয়। সেজন্য এখানে আমি লিখেছি মনে হয় ভুল বা সঠিক। কখনো আমরা ভাবি না যে যেটা মনে হচ্ছে সেটা ভুলও হতে পারে। কখনো তুলনা করি না। একটা রিক্শাওয়ালাতে চড়েছে বুয়েটের প্রফেসর। এখন রিকশাওয়ালা বলছেন যে, "শেখ হাসিনা তো দেশটা শেষ করে ফেলল।" তখন যে বুয়েটের প্রফেসর সে আবার বলছে যে, "না, দেশটা গড়ছে।" তখন রিকশাওয়ালা বুদ্ধিমান। সে বলছে যে, "কি ব্যাপার? আমি তো রিকশাওয়ালা, আমার তো কোনো লেখাপড়া, কোনো জ্ঞান নাই। আমি ভাবছি শেখ হাসিনা সব ধ্বংস করে ফেলবে।" আবার বুয়েটের প্রফেসর ভাবছে দেশটা সে গড়ছে। তখন সে বুদ্ধিমান হলে কি করবে? স্যার একটু ব্যাপারটা বুঝলাম না। আমার কাছে খুবই তো খারাপ মনে মনে হয়। সে তো দেশটাকে ধ্বংস করছে। তে আপনি কেন মনে করছেন যে শেখ হাসিনা দেশটা সুন্দর করে শাসন করছে? সে হয়তো ১০ টা ২০ টা যুক্তি দিল। তখন রিকশাওয়ালা মনে করছে হয়তো সঠিক। আবার সেই রিকশাওয়ালায় আরেকদিন চড়েছে আরেকজন বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাকে হয়তো বলছে যে, "আমি তো ভাবতাম যে শেখ হাসিনা খুব খারাপ, পরে দেখলাম যে আসলে খুব ভালো।" তখন সে আবার বলছে, "আরে গর্দভ! শেখ হাসিনা কি করে ভালো হয়?" সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনেকগুলো যুক্তি দেখালো। এখন রিকশাওয়ালার একটা ভালো দিক হলো সে নিজেকে বুদ্ধিমান ভাবছে না। সে ভাবছে যে বুয়েটের প্রফেসর যখন, তখন নিশ্চয়ই কারণ আছে, তার যুক্তি আছে। আবার যখন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্পূর্ণ উল্টা কথা বলছে, তখন আবার সে চিন্তায় পড়ে গেছে। তার মানে আসলে বিষয়টা অনেক জটিল। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে তারা অনেক কিছু বোঝে। যেমন এখানে আমি লিখেছি সক্রেটিস, রবীন্দ্রনাথ, অ্যারিস্টটল। এরা দর্শন জানে, এরা সাহিত্য জানে। তাদেরও ভুল হতে পারে। যেমন নিউটন মনে করছে যে ইসলাম ধর্মের থেকে খ্রিস্টান ধর্ম ভালো। আবার ইসলাম ধর্মের অনেক বড়, বড় পণ্ডিত মনে করছেন ইসলাম ধর্মই ভালো। এটা একটা জটিল বিষয়। অনেক ভাবনা, অনেক চেষ্টা চালানো দরকার। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমি তো ভুল করতেও পারি। আমার তো ভুল হতেও পারে। আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে। তার মানে একদল আছে হয়তো ভাবছে যে হায়, হায়! এই ছেলেগুলো কি সুন্দর আন্দোলন করছে, নিঃস্বার্থভাবে দেশের জন্য জীবন দিচ্ছে। কিন্তু এই ছেলেগুলো ক্যারাম বোর্ড খেলছে, আংটা খেলছে, মোবাইলে গেম খেলছে, এরা তো খুব বদমাইশ। আবার আরেক দল মনে করছে হায়, হায়, হায়! দেশটা তো শেষ হয়ে গেল। এরা আন্দোলন করছে কেন? পুলিশ কি করে? গুলি করবে, এই করবে, সেই করবে। আবার আরেক দল মনে করছে হায়, হায়! ওরা আন্দোলন করছে বাচ্চা পোলাপান, তাদের দোষ থাকতে পারে, ভালো কিছু থাকতে পারে। ওরা অন্যায় করতে পারে, একটু একটু ভাঙচুর করতে পারে। তাহলে তাদেরকে গুলি কেন মারছে? এরকম একটা জটলা। এই জটলা শেষ হয় না। কারণ পৃথিবীতে ওই যে তর্কে বহুদূর বলা হয়। তার মানে সবথেকে জ্ঞানী ব্যক্তিও আরেকজন জ্ঞানী ব্যক্তির সাথে মতামতে মেলে না। আর আরেক ক্যাটেগরির মানুষ আছে তারা সবসময় স্বার্থ দেখে। এইখানে তো গন্ডগোল হচ্ছে। এখানে কিভাবে আমি পকেট মারবো? কিভাবে আমার যে শত্রু ওখানে আছে তাকে কিভাবে ফাঁসিয়ে দিব? নানান মতলব। এখন আন্দোলনকে প্রতিহত করা ঠিক হচ্ছে না, আবার প্রতিহত করা ঠিক হচ্ছে। মারা ধরা গুলি করা ঠিক হচ্ছে না, আবার হচ্ছে। আসলে জটিল। কিন্তু একটা বড় জনগোষ্ঠী আছে, তারা সবসময় লাভের দিকে থাকে। কুমির আর শেয়াল। যখন আঁক নিচ্ছে, তখন কি করছে? কুমিরকে দিচ্ছে নিচের অংশ। আর উপরের অংশ শিয়াল নিচ্ছে নিচের অংশ আর উপরের অংশটা কুমিরকে দিচ্ছে। তখন কুমির বুঝতে পারছে নিচেই তো মজা, উপরে কোনো মজা নাই। তাই তো? তারপরে আলু, আয় সেটার নিচে মজা, ওপরে ফাঁকা। আবার হাজার, হাজার জিনিস আছে ওপরে ভালো, নিচে খারাপ। এটা জটিল ব্যাপার।
তাহলে বিষয়টা হলো যে আমরা সঠিক সিদ্ধান্তে যেতে সহজেই পারবো না, এটা যেমন ঠিক, কিন্তু চেষ্টা করার আছে বা কিছু জায়গায় সন্দেহ করার আছে। একজন সরকারি চাকরি ছেড়ে দিয়ে মুরগির ব্যবসা করছে। মুরগি মারা গেছে, লোন করেছে, সব শেষ। সে ভাবছে যে বেতন তো আমি মাসে 50,000 পাই। আর আমি যদি মুরগি করি তাহলে ছোট মুরগি, ছোট ডিম থেকে কত বড় মুরগি হবে, কতই লাভ হবে। জটিল। তাহলে আমাদের অনেক কিছু ভাবতে হবে। আমি যেটাকে ঠিক মনে করছি সেটা ঠিক নাও হতে পারে। এখানে দেখেন কয়েকজনের নাম লিখেছি। সেটা হলো যে লাদেন, কি বলে, সাদ্দাম হোসেন কি মনে করলো, কুয়েতকে আক্রমণ করতে হবে, শালা ওদেরকে জব্দ করতে হবে। তখন আমেরিকা মনে করলো যে হায় হায়, কুয়েত তো কোনো সমস্যা করেনি, কুয়েতকে কেন সাদ্দাম হোসেন ইরাক আক্রমণ করলো, তাহলে তো কুয়েতের পাশে দাঁড়াতে হবে। হয়তো মনে করছে যে হ্যাঁ, এই তো সুযোগ, কুয়েতের পাশে দাঁড়াতে গিয়ে আমি তালেবান সরকারকে উৎখাত করব, সাদ্দাম হোসেন খারাপ মানুষ, তাকে মেরে ফেলব। সে দুইটাই হতে পারে। এক হলো প্রয়োজনে সে হেল্প করতে আসতে পারে, আবার সে নষ্ট করে ফেলতে পারে। তাহলে এখানেও ওরকম কিছু একটা ব্যাপার। ওটা আন্দোলন হচ্ছে, খুব যৌক্তিক, ভালো কথা, সবাই চাচ্ছে। কিন্তু একদল সুবিধাবাদী মনে করছে হাই, এই তো সুযোগ, ওটা আন্দোলনকে ঘিরে একটা ভজঘট, একটা প্যাচ যদি লাগিয়ে দিতে পারি তাহলে সরকার উৎখাত করা যাবে। তখন একটা জনসমক্ষে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা বাস্তবে নাও হতে পারে। আবার একদল ছেলেরা বলছে যে নতুন সরকার দরকার, মানে বউ দরকার। যতই সুদর্শন, যতই সুন্দরী বউ হোক, পুরাতন বউ তার পছন্দ না, আর একটা বিয়ে করলে ভীষণ মজা। তার মানে নতুন বউ, মানে শেখ হাসিনা অনেকদিন ধরে সরকার প্রধান হয়ে আছে, তাহলে নতুন একজন আসবে, চকচকে ঝকঝকে, দেশটার এই করবে সেই করবে। এখন বন্ধু বিয়ে করতে চাচ্ছে তার বোনকে। এখন সে ভাবছে হায় হায়, বন্ধু তো আমার সাথে যে সম্পর্ক, ও তো অনেক বাজে বাজে ছেলে, সিগারেট খায়, এই করে ওই করে, খারাপ, না না না, বিয়ে দেওয়া যাবে না। তখন একটা ঘটক প্রস্তাব দিল, এই ছেলে হলো সেরা। বিয়ের পরে দেখছি সে মদ খায়, নেশা করে, ভেরি ডিফিকাল্ট। কেন? বন্ধু যেহেতু আমার পাশে থাকে, কাছে থাকে, সেজন্য তার ভালো দিক খারাপ দিক দেখি, কিন্তু বিয়ে যখন আমার বোনকে দিব তখন আমার কিন্তু ধান্দায় থাকবে যে ওর কি কি খারাপ দিক আছে, খারাপ দিকগুলো আমাদের মাথা পাগল করে ফেলবে। একইভাবে শেখ হাসিনা সরকার চলছে, এই খারাপ ওই খারাপ সেই খারাপ, খালেদা যখন ছিল তখন এই খারাপ সেই খারাপ ওই খারাপ, এই জামাত এই খারাপ, এই বিয়ে এই খারাপ, এরকম একটা জটলা, মানে ভজঘট অবস্থা, খুব জটিল। তাহলে সমাধান হলো একটু ভাবা, যে কম্পারেটিভলি আবার একটু সন্দেহ করা, যে আমি একবারে ঝাঁপিয়ে পড়ছি তাহলে কি হবে না হবে, কি বিপদ হবে কি হবে, একটা জটিল জিনিস। আর আপনার পাশে কিছু কিছু বিজ্ঞ ব্যক্তি আছে, সক্রেটিস এখন নাই, অ্যারিস্টটল এরা নাই, কিন্তু আপনার পাশে অনেক বুদ্ধিজীবী, অনেক গবেষক থাকতে পারে। তাদের আসলে এই জ্ঞানটা থাকতে হবে, দর্শন জ্ঞান। দর্শন জ্ঞান মানে যা দেখা যায় না সেটা দেখতে পাওয়া। তাহলে বুয়েটের প্রফেসর মহাজ্ঞানী ব্যক্তি, কিন্তু তার দর্শন জ্ঞান নাই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার হয়তো দর্শন জ্ঞান আছে বা নাই, রাইট? তাহলে এই দর্শন যারা পড়ে তাহলে তাদের কাছে যাবে, দর্শন যারা পড়ায় তাদের কাছে যাবেন না। কারণ দর্শন তো অল্প কিছু পড়ে পরীক্ষা দিয়ে পাশ করছে। আবার দর্শনের শিক্ষক সব ধরনেরই আছে। প্রকৃত অর্থে দর্শন তেমন বোঝে না, সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার ক্লাসমেটটা ছিল 50 জন, 50 জনের মধ্যে অনার্সে ফার্স্ট হয়েছে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, সে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সে তো দর্শন জানে না, দর্শন তার মধ্যে সেইভাবে সে লালন করে না। আপনি তাহলে কে দর্শন লালন করে? সক্রেটিস। সক্রেটিস পশ্চিমা বিশ্বের দর্শনই শুধু জানতেন না, দর্শনের উনি জনক, ফাদার অফ ওয়েস্টার্ন ফিলসফি, তিনি হচ্ছেন সক্রেটিস। কিভাবে? উনি তো স্কুলে যাননি,
উনি তো কোচিংয়ে যাননি, কোনো বই লেখেননি, কোনো বই পড়েননি। আসল বিষয়টা হলো যে সে দর্শন রপ্ত করেছে। যেমন ধরেন যাযাবর এক ঘরে কথা বলছে, আর এক ঘর থেকে যাযাবর বুঝতে পারছে যে তারা কি আলোচনা করছে, কি বিষয়। তার মানে সে শিক্ষিত না, পথে ঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু সে বলতে পারছে, অদেখা জিনিসকে দেখতে পাচ্ছে। তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে ওদের সাথে চলা শুরু করলো, যে এদের সাথে চললে আমি দার্শনিক হতে পারবো, আমার মধ্যে মহা জ্ঞান হতে পারে। তো দেখবেন যে অনেক জ্ঞানী মানুষ কিছু কিছু ক্ষেত্রে ভীষণ জ্ঞানী, কিন্তু আবার অনেক ক্ষেত্রে একেবারে নির্বোধ। কারণ হলো সে ওই বিষয়গুলোকে রপ্ত করেছে। একজন বুয়েটের অধ্যাপক, সে ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অধ্যাপক হতে পারে, সে ওই বিষয়টা ভীষণভাবে রপ্ত করেছে। কিন্তু স্ত্রী কি চায়, স্ত্রীর মন কেমন, কোন নারী কেমন, কোন মানুষটা কেমন, শেখ হাসিনা ঠিক না ভুল, কি এগুলো সে আবার গুলিয়ে ফেলবে। এটা জটিল ব্যাপার। তাহলে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক একটা টক শোতে আসছেন, তো ওনার কথা হয়তো আমার একটাও ভালো লাগেনি। তার মানে কি আমি ঠিক? ভেরি ডিফিকাল্ট। উনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে, কিন্তু ভাবার বিষয়টা হলো যে উনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেও উনি কিছু কিছু বিষয় হয়তো অনেক ভালো জানেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি, কোটা আন্দোলন কি হচ্ছে না হচ্ছে, কার কি মতলব, কার কি দর্শন, সেটা উনি নাও বুঝতে পারেন। কারণ দর্শন হলে কি হবে, যে বিষয়টাই আপনি চর্চা করতে যাবেন, এই দর্শন জ্ঞান যদি আপনার থাকে, তাহলে আপনি সেই জায়গাটা অসাধারণ ভাবে বুঝতে পারবেন, গভীরভাবে বুঝতে পারবেন। ধরেন পাকিস্তানের আব্দুল সালাম, উনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। আসলে ওনার অগাধ অঙ্কে দখল ছিল। অঙ্ক দখল যত বেশি থাকবে, তত সে বিজ্ঞানে অনেক ভালো করবে। আবার দর্শন জ্ঞান যার বেশি ভালো থাকবে, সে যে কোনো ফিল্ডে সেরা করবে। কেমন করে? তাহলে সক্রেটিস বই লিখেননি, কিন্তু উনি সক্রেটিস মানুষকে যেভাবে সঠিক পথে চালাতেন, কিন্তু সবাই ভুল বুঝতো, সবাই বিরক্ত হতো, সবাই অতিষ্ঠ হতো, সবাই মানে তার বউ তাকে মারতো, তার 3টা সন্তান, তাদেরকেও তার বউ নিশ্চয়ই ভিত্তি দিত না যে এই পাগলের সাথে থাকলে বাবার মতোই নষ্ট হবে। কিন্তু এই সক্রেটিস 71 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই কিন্তু পালিয়েও গেল না, 1 মাস সুযোগও দেওয়া হলো, তাও পালালেন না। কারণ সে মনে করছেন যে আইন ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আইনকে শ্রদ্ধা করতে হবে, একটা তার দর্শন। তখনও কেউ বুঝতেই পারছে না যে সক্রেটিস বিনা অপরাধে যে তার জীবন উৎসর্গ করছে মানুষের জন্য, সেই মানুষটাকে নির্যাতিত করে 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 বউ নির্যাতন করে, ছেলেদের সাথে 3টা সন্তান ছিল, মিশতে পারে না, কেউ পছন্দ করে না, কোনো পুরস্কার নাই, অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা, যত ধরনের দুর্ঘটনা আছে তার জীবনে। তারপরে ওনাকে মেরে ফেলা হলো। তারপর আস্তে আস্তে বোঝা গেল যে আসলে উনি যেটা ভাবতেন সেটাই ঠিক। উনিই হচ্ছেন দার্শনিক, উনিই হচ্ছেন দর্শন সৃষ্টি করেছেন, উনিই হচ্ছেন দর্শনের ফাদার, জনক। এখন সক্রেটিসের ছাত্র ঠিক বলা যাবে না। আমার এই ভিডিও দেখে যদি আপনি কিছু দর্শন শিখেন, তাহলে আপনি কি আমার ছাত্র? না। ওই অর্থে কিন্তু আসলে সক্রেটিসের ছাত্র প্লেটো না। কিন্তু আমরা ছাত্র বলবো এই কারণে যে প্লেটোর সাথে তার ভালো সম্পর্ক ছিল, সক্রেটিস অনেক কিছু শেখাতেন। আমরা ধরেই নিচ্ছি প্লেটো নিজেও খুব মেধাবী ছিল, দার্শনিক ছিল, কিন্তু সেটার অনেক বড় ধরনের ভূমিকা ছিল এই সক্রেটিসের। আবার সেই প্লেটোর একাডেমিতে 2 বছর পড়তো, পরে আবার পড়াতে অ্যারিস্টটল, সে আবার 400 বই লিখে ফেললো। চিন্তা করা যায় কিভাবে সম্ভব, 400 বই লিখে ফেললো। মহাশূন্যের উপরে লিখলেন বই, পোয়েট্রির উপরে লিখলেন বই, মেডিসিনের উপরে লিখলেন বই, অনেক রকমের বিষয় নিয়ে লিখলেন। এই জ্ঞানগুলো কোত্থেকে পেল? এই দর্শন থেকে পেল। তাহলে আপনি কি দার্শনিক হবেন? আমি বলছি না যে আপনার এত সাধনা করে অ্যারিস্টটল, প্লেটো হওয়ার দরকার নেই, কিন্তু আপনার পাশে আশেপাশে সেরকম মানের মানুষ আছে, তাদের সাথে পরামর্শ করেন, তারা ভুল করতে পারে, আপনিও ধরিয়ে দেন, আলোচনা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন।
জোর করে এটা ওটা করে আগে দেখা যেত যে বউকে অত্যধিক মারা হতো, অত্যাচার করা হতো। কিন্তু কি হতো, বউ আর যাই করুক স্বামীকে ভালোবাসতো না, কিন্তু ছেড়ে যেত না। কারণ সমাজে সেই নারীর কোনো জায়গা ছিল না। বাবার বাড়ি গেলে ননদ আছে, কি বলে, শ্বশুর বাড়ি যখন যায় তখন স্বামী অত্যাচার করে, ননদ অত্যাচার করে, দেবর অত্যাচার করে, শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি অত্যাচার করে। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মায়ের বাড়ি আসে। মা চায়, কষ্ট পায়, কিন্তু তার যে আরও ছেলে মেয়ে আছে, বাড়িতে অভাব অনটন, ঘরে থাকার জায়গা নাই, ওদিকে ছেলের বউ আছে, ছেলের বউয়ের জন্য বিপদ। তখন ছেলের বউ অশান্তি করে, তখন তার হাজবেন্ড মানে সেই বড় ভাই তাকে আবার শট মারে, এক শটে দেখা যাচ্ছে আবার শ্বশুর বাড়ি যেয়ে পড়ে। তার মানে ওই নারীর কোনো পথ খোলা ছিল না। স্বামীর অত্যাচার করলেও তার কথা শুনতো, তার কথা মেনে চলতো। কারণ কি, তার কোনো জায়গা ছিল না। এখন আবার জায়গা হয়েছে, মা থাকে একা, বাবা থাকে একা। স্বামীর সাথে গন্ডগোল করে যদি বাবার বাড়ি যায়, মায়ের বাড়ি যায়, তাহলে মাও খুশি, বাবাও খুশি, আর দুইটা নাতি থাকলে তো আরো খুশি। তার মানে সে আশ্রয় পাচ্ছে। এ ধরনের কারণে একদিকে নারী আন্দোলন করে যেমন সফলতা আসছে, আবার বিফলতাও আছে। পুরুষরা যেমন নির্যাতন করতো, সেটা অন্যায় ছিল, আবার নারীরা খুব কষ্ট পেত। সেই নারীরা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে এখন নারীরাও দেখা যাচ্ছে পুরুষদের অত্যাচার করছে। তো প্রেসিডেন্ট যে আব্দুল হামিদ, উনি শেখ হাসিনাকে বলেওছেন যে একটা দেশে শুধুমাত্র নারী মানে নারী নির্যাতনের মামলা করা যায়, কিন্তু পুরুষ নির্যাতনেরও আইন থাকতে হবে। তো শেখ হাসিনা বলেছেন মুচকি মেরে হেসে যে ঠিক আছে, বুঝতে পারছি, তবে আরও বেশি বেশি হোক, আরও বেশি বেশি হলে যখন বেশি হয়ে যাবে তখন আইন করব। তো কোটা আন্দোলনের ক্ষেত্রে অনেকটা ওরকম হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ছাত্ররা আন্দোলন করছে, কোটা তো ব্যাপার না, কোটাই তো হতেই পারে নাতিপুতি এদের জন্য, আর আচ্ছা ঠিক আছে। কিন্তু শেখ হাসিনা ডাইরেক্ট বলতে পারছে না, এরশাদের সরকার না, সে একনায়কতন্ত্র না, রাজতন্ত্র না, জটিল একটা জায়গা। সেখানে মন্ত্রীর ব্যাপার আছে, আইন বিভাগ সরকারি বিভাগ থেকে আলাদা করা হয়েছে। তাহলে সেই আইনের একটা ব্যাপার, আমি শেখ হাসিনা বলে দিচ্ছি ওটা শেষ বাদ বা সংস্কার হচ্ছে না। তখন ওই যে ব্যারিস্টার সুমনও বলছে কয়েকদিন অপেক্ষা করেন, আমরা চেষ্টা করে দেখি যে আপনারা ঠিকই সুবিধা পাবেন, আপনারা ঘরে ফিরে যান। তখন তারা ভাবছে না, আমরা ঘরে ফিরে গেলে তো আবার যে করে সে হবে। আবার সরকারও খুব একটা গুরুত্ব দিচ্ছে না, আরে এটা তো ব্যাপার না, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যে রাতারাতি যে সরকার কোটা আন্দোলনের ব্যাপারে একটু হয়তো স্লো ছিল, হওয়াটাই স্বাভাবিক, কারণ আইনগত প্রক্রিয়া আছে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী তো সেটা বুঝতে পারছে না। আবার তারা বুঝতে পারছে না যে এই আন্দোলনকে চান্স হিসেবে ব্যবহার করতে পারে কিছু জনগোষ্ঠী আছে, কিছু মানে কিছু পলিটিক্যাল আছে, ব্যাপার আছে। যদি আন্দোলন হয়, কেওয়াস হয়, গন্ডগোল হয়, কোনো কারণে সরকারকে উৎখাত করা যায়, তাহলে তো আমরা একটা সুযোগ পাবো। আবার কিছু ছেলে ভাবছে নতুন বউ তো পাবো, নতুন একজন আসবে, সে দেশকে একবার সমৃদ্ধ করে ফেলবে। একটা কমপ্লেক্স ব্যাপার। এখন আমরা এদিকে একটু দেখি যে শেখ হাসিনা, খালেদা, ঠিক আছে, দুই লেডি দেশ শাসন করেছেন, উনি এখনো করছেন। তাহলে ওনার অনেক ভালো দিক থাকতে পারে, ওনার আবার অনেক খারাপ দিক থাকতে পারে। কিন্তু সমস্যা হলো যে খালেদা জিয়ার যে ভালো দিক সেটা খুঁজে বের করাটা কঠিন। হ্যাঁ, উনি হয়তো খুবই ভালো নারী, কিন্তু ওইটাকে খুঁজে পাওয়া কঠিন, বুঝতে পারা কঠিন। কিন্তু শেখ হাসিনা ভালো নারী, এটা আবার বুঝতে পারা সহজ। ভুল হতে পারে, কিন্তু বুঝতে পারা সহজ, কারণ 17-18 জন ফ্যামিলি মেম্বার সব শেষ। ঘটনাক্রমে শেখ হাসিনা আর রেহানা ওনারা বেঁচে যান। তাহলে উনি ভাবছেন যে আমার বাবা তো অন্যতম বিশ্বের সেরা মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তাহলে তার সুনামটা ধরে রাখার জন্য আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাব।
মেহনতি মানুষের কষ্ট দূর করব, ছাত্রছাত্রীদের যাতে ভালো লেখাপড়া শিখে ভালো চাকরি পায়, ভালো একটা জীবন পায়, হতে পারে। তার যেহেতু পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, পুতুল তো প্রতিষ্ঠিত ব্যাপার না, জয় প্রতিষ্ঠিত, কোনো সমস্যা না। আমার কোটারও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। কিন্তু কোটা যদি আমরা রাখি তাহলে মুক্তিযোদ্ধার এরা সুবিধা পাবে, এ ধরনের অনেক কিছু ইমোশন। কিন্তু তিনি কিন্তু একবার বাতিলও হয়েছিল এই কোটা, তাই না? পরে আবার কোটাটা আবার চালু হয়, পরে আবার সরকারি যে পরিস্থিতিতে হয়ে একটা সুন্দর সুরাহা হয়েছে কোটা আন্দোলন। কিন্তু এই যে প্যাচ লেগে গেছে। অনেক ছাত্র বলছে, আরে আল্লাহ, আমরা কি জানতাম যে আন্দোলন করতে যে এখন সরকার উৎখাতের আন্দোলন শুরু হয়ে যাবে, এত মানুষ মারা যাবে, এত এই করে। আচ্ছা, তারা তো বুঝবে না, তারা অনেক ছোট, তাদের বোঝার সেই ক্ষমতা হয়নি। আমরা ইয়াং যখন শিক্ষার্থী ছিলাম তখন তো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, এই আকর্ষণটা সবথেকে বেশি ছিল। পাশাপাশি বেড়ানো, ঘোরা, খাওয়া এগুলো নিয়ে। কিন্তু সংসার, রাষ্ট্র, ভালো মন্দ বিচারগুলো আমাদের মধ্যে খুবই কম ছিল। খুবই জটিল বিষয় আছে। হ্যাঁ, একজন বিজ্ঞ মানুষই যে রাইট বলবে সেটা না, কিন্তু ধরে নেওয়া যায় এই সব মানুষ আছে দিগ্বিজয়ী, যারা যুগান্তকারী, যারা কিংবদন্তি, তারা অনেক কিছু বোঝে, তাদের পরামর্শ নেওয়া দরকার। এমনকি ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেল, তার মানে এই না যে তার বাবা মায়েরা গর্ধ। এমন কিছু জ্ঞান আছে যেগুলো ওই ছেলের জানা নাই, কিন্তু তার বাবা মায়ের জানা আছে, তাই তো? তাহলে টুইন টাওয়ার যদি ভেঙে তছনছ করে দেওয়া যায় তাহলে তো আমেরিকা একেবারে শুয়ে পড়বে, মুসলমানদের শত্রুরা এবার জব্দ হবে। আসলে কি তাই? এই টুইন টাওয়ার ভেঙে ফেলে এই যে নিরীহ মানুষরা মরেছিল, তারপরে ওই ক্ষয়ক্ষতির জন্য আমেরিকা, যেটাকে আমরা লাদেন ট্যাক্স বলতাম, আমি আমার ওয়াইফ থাইল্যান্ডে যাওয়ার একটু প্ল্যান ছিল, যে বিমান ভাড়া অনেক কম, পরে দেখা যাচ্ছে লাদেন ট্যাক্স, মানে অনেক ট্যাক্স। ওই যে টুইন টাওয়ার ভেঙেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য আমেরিকা ইম্পোজ করেছে যে এই টাকা দিতে হবে। লাদেন যে দুর্ঘটনাটা টুইন টাওয়ারে করেছিল, আবার সাদ্দাম হোসেন তো বললামই, আবার তালেবান ভাবছে যে হায় মেয়েরা স্কুলে গেলে তো বেলেল্লাপনা করবে, এই করবো ওই করবো, আবার কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে থাকলে তো প্রেম করবে, নষ্ট কষ্ট করবে, এইভাবে জটলা পেকে আছে। রমনা বটমূল আমাদের সব থেকে সেরা বন্ধু, সে ঘটনাক্রমে আচমকা, অনেক গল্প আছে পরে বলবো অন্য ভিডিওতে, এটা বিশেষ কারণে সে খুবই ধার্মিক হয়ে যায়, কিন্তু তার মনটা খুব ভালো ছিল, নামাজ কালামে খুব একটা আগ্রহী ছিল না। পরে নামাজ কালামে এত আগ্রহী হলো যে, অনেক কথা আছে বলছি না, এত একটা অসামান্য মানুষ, সে মনে করলো যে রমনা বটমূলে যদি নাচ গান থামিয়ে দেওয়া যায় তাহলে সে বেহেশতে যাবে, কারণ হয়তো বাংলা ভাই তাকে বুঝিয়েছে, তাই তো? কিন্তু আসলেই কি এটা ঠিক? মৌলবাদী বলেন, জঙ্গিবাদী বলেন, এই সরকার বলেন, ওই সরকার বলেন, খুব কমপ্লেক্স একটা ব্যাপার, সেজন্য অনেক ভাবার ব্যাপার আছে, অনেক ভুল হবে স্বাভাবিক, তবে অনেক বড় বড় মানুষ আছে, তাদের সাথে পরামর্শ করা দরকার, বাবা মায়ের সাথে আলাপ করা দরকার। বাবা মায়েরা কি বলে সেখানে যে ভুল বলবে না তা না, অনেক জিনিস বিবেচনা করে আমরা যেটা মনে করছি, এটা মনে করছি, আসলে সেটা আমরা মনে করছি, সেটা তা না, মনে করছি এ ভালো, আর সে তো ভালো নাও হতে পারে। মনে করছি সে খারাপ, ওটা তো আমি মনে করছি, সে তো তা না। আমি বলছি জুই তুমি একটা গোলাপ ফুল, তার মানে কি সে গোলাপ ফুল তো না, কিন্তু তার সৌন্দর্যকে আমি বোঝাতে চাচ্ছি যে গোলাপ ফুল। আসলে কি সে গোলাপ ফুল? সে জুই গোলাপ ফুলের মতো, আসলে কি গোলাপ ফুলের মতো? বোঝাচ্ছে যে অনেক সুন্দর। তো অনেক কিছু আমরা ভেবে ফেলি। লাইলি ভেবেছিল মজনুকে পেলে জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। মজনু ভাবছে যে লাইলিকে পেলে আর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকবে না, কিন্তু আসলে লাইলি সাধারণ একটা মেয়ে ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছে ওরকম, কিন্তু আমার লাইলিকেই লাগবে, আমার মজনুকেই লাগবে।
এর মতো ভালো মানুষ হয় না। এগুলো সবই ভুল। তবে হ্যাঁ, মনে টানছে তার সাথে কথা বলতে ভাল লাগছে, প্রেম করতে ভাল লাগছে, বিয়ে করতে ভাল লাগছে। ঠিক আছে, ফাইন, প্রেমও করো, বিয়ে করো, ঠিক আছে। কিন্তু ওই মেয়ের থেকে আর ভালো মেয়ে নাই, ওই ছেলের থেকে ভালো ছেলে নেই, এরকমটা না। তো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।